বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা মূলত আমাদের এইচএসসি 2025-এ যারা এক্সাম দিবে তাদেরকে কেন্দ্র করে, এবং আজকের ক্লাসের বিষয়বস্তু বা টপিকটা হচ্ছে আর্থিক বিবরণী। এখন আগামীকাল, 10 তারিখ, 10ই জুলাই 2025, আগামীকাল আপনাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা। সুতরাং আজকে এমন কিছু কাজ করতে হবে যে কাজ একটা কাজ করলে অন্তত 10টা কাজের সমান হয়ে যাবে। তারই ধারাবাহিকতায় আমাদের আর্থিক বিবরণী নিয়ে আজকের ক্লাস, এবং এই আর্থিক বিবরণী ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণী আছে, সেই আর্থিক বিবরণী। দুই ধরনের অঙ্ক এখানে বোর্ড পরীক্ষায় আসবে, একটা সেবামূলক প্রতিষ্ঠানের একটা অঙ্ক আসবে এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের একটা অঙ্ক আসবে। সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক যারা মোটামুটি স্টুডেন্ট তারাও পারবে, আর ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক যারা মোটামুটি স্টুডেন্ট তাদের জন্য একটু পেশার, তবে যারা ভালো তারা তো আসলে সবই পারে। আমি আজকে এমন একটা ক্লাস রেডি করেছি, এই ক্লাসে একটা আর্থিক বিবরণীর মধ্যে প্রায় 5-6টা ঝামেলাপূর্ণ কথাবার্তা আলোচনা হয়ে যাবে। মানে যদি অঙ্কটা সহজ দেয় তাহলে কিন্তু সবাই পারবে ইনশাল্লাহ, কিন্তু কি কি ঝামেলা দিতে পারে অঙ্কে সেটা নিয়ে যদি আমরা প্রথমত কথা বলি। প্রথমত, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক চেনার উপায় হচ্ছে অঙ্কের ভিতরে ক্রয় এবং বিক্রয় দেওয়া থাকবে, অঙ্কে সরাসরি ক্রয় বিক্রয় দেওয়া থাকবে। ক্রয় বিক্রয় থাকলেই ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক, এটা সহজেই বুঝে নেওয়া যাবে। যে যে ঝামেলাগুলো হতে পারে বা যে যে সমস্যাগুলো আপনার সামনে দিতে পারে সেটা কি কি, ক্রয় বিক্রয়ের সাথে ভ্যাট উল্লেখ করে দিতে পারে, ভ্যাট একটা ঝামেলা। কিছু হিসাবের সাথে রেওয়া মিলের ভিতরেই মাস বা বছর উল্লেখ থাকতে পারে, কিছু হিসাবের সাথে পার্সেন্টেজ দেওয়া থাকতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের রেওয়া মিল সংক্রান্ত প্রবলেম। সমন্বয়তে কি কি প্রবলেম থাকতে পারে? সমন্বয়তে সমাপনী মজুত পণ্য সাথে আগুনে বিনষ্ট পণ্য দেওয়া থাকতে পারে, বিজ্ঞাপনের সাথে বিলম্বিত অথবা অবলোপন কথাটা থাকতে পারে, চালানি কারবারের প্রেরিত পণ্য রেওয়া মিলে থাকতে পারে এবং সমন্বয়তেও থাকতে পারে, চালানি কারবারের প্রেরিত পণ্য। এছাড়া আরেকটা সমন্বয় থাকতে পারে, বিক্রয় অথবা ফেরত শর্তে কিছু পণ্য প্রেরণ হতে পারে, এইটা নিয়ে কিছু ঝামেলা হতে পারে। এছাড়া আর একটা ঝামেলা হতে পারে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেটা আমার এই অঙ্কটায় দেওয়া হয়নি, ওটা দিলে মোটামুটি 16 কলা পূর্ণ হয়ে যেত। যাই হোক, অনাদায়ী পাওনা সঞ্চিতি আমি সময় পেলে ওটা আলোচনা করে দিচ্ছি, ওটা সহজ, ওটা বেশি কঠিন না। তাহলে আমরা এক এক করে যাই। আচ্ছা, এই অঙ্কটা থেকে আমাদের কি কি ধরনের ক নাম্বার রিকোয়ারমেন্ট আসতে পারে, ক আসতে পারে কি কি, সেটা নিয়ে যদি কথা বলি। প্রথমত, যেহেতু অঙ্কে ভ্যাট দেওয়া আছে সেহেতু এই অঙ্কের কতে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করতে বলতে পারে। 2 মার্কের প্রশ্ন যেহেতু, বেতনের সাথে যেহেতু 10 মাস দেওয়া আছে এখানে বলতে পারে যে বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় করো, কতে বলতে পারে। কিন্তু ঋণপত্রের সাথে যেহেতু পার্সেন্টেজ আছে বলতে পারে ঋণের সুদ বা বকেয়া ঋণের সুদ নির্ণয় করুন, এটা দিতে পারে। আচ্ছা, এছাড়া দিতে পারে বিজ্ঞাপনের সাথে যেহেতু অবলোপনের কথা উল্লেখ আছে তাহলে লিখতে পারে যে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো, দিতে পারে। চালানি কারবারের প্রেরিত পণ্য যেহেতু আছে এখানে দিতে পারে চালানি কারবারের প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি, মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। এই যে যে কতগুলো বললাম, ভ্যাট চলতি হিসাব 1, বকেয়া বেতন 2, ঋণপত্রের সুদ 3, তারপরে আসতে পারে বিলম্বিত বিজ্ঞাপন 4, চালানি কারবারের প্রেরিত পণ্যের মুনাফা বা ক্ষতি 5। এই 5-6টা ক নাম্বার বা 2 মার্কের প্রশ্ন কিন্তু এখান থেকে আমরা কমপ্লিট করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে শুরুতে আমাদের এখানে যে রিকোয়ারমেন্ট দিয়েছে চালানি কারবারের প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি, মোট মুনাফা আর আর্থিক অবস্থার বিবরণী, এই 3টা রিকোয়ারমেন্ট দিয়েছে। আমরা এখানে ক নাম্বারে কয়েকটা আলোচনা করে দিই। প্রথমত আমরা ভ্যাট চলতি হিসাব নিয়ে একটু আলোচনা করে দিই, ভ্যাট চলতি হিসাব। আচ্ছা, যদি কখনো আমাদের পথে ভ্যাট চলতি হিসাব তৈরি করতে বলে তাহলে সেই অঙ্কে অবশ্যই ক্রয় এবং বিক্রয়ের সাথে ভ্যাট উল্লেখ থাকবে। এখন কথা হচ্ছে যখন ভ্যাট উল্লেখ থাকবে তখন আপনার জানতে হবে এটা কি ভ্যাট সহ উল্লেখ আছে নাকি ভ্যাট সহ উল্লেখ নেই। মানে এখানে এরকম থাকতে পারে যে 15% ভ্যাট সহ বা শুধু ভ্যাট সহ লিখে দিতে পারে। মনে রাখতে হবে ভ্যাট সবসময় 15% হয়। যদি ভ্যাট সহ বলে তখন এক ধরনের ক্যালকুলেশন হয়, আর যদি শুধু বলে দেয় যে 15% ভ্যাট আর কিছু নেই, সহটা উল্লেখ নেই,
তাহলে সহ যদি উল্লেখ না থাকে তখন ক্যালকুলেশন এক ধরনের, আর সহ উল্লেখ থাকলে ক্যালকুলেশন আর এক ধরনের। তাহলে আমরা একটু ক্যালকুলেশন বলি। যদি কখনো ভ্যাট সহ কথাটা উল্লেখ থাকে, মনে রাখতে হবে তখন আমরা সরাসরি মূল টাকার উপর পার্সেন্ট করতে পারবো না। তাহলে কি করতে হবে, ভ্যাট সহ যখন উল্লেখ থাকবে তখন আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে, ধরেন মোট টাকা যদি 1,50,000 হয়, এর সাথে গুণ 15 ভাগ 115, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। ভ্যাট সহ যখন থাকবে গুণ 15 ভাগ 115। আর যদি এখানে ভ্যাট সহ না থাকে, তাহলে শুধু ভ্যাট থাকে বা ভ্যাট বাদে থাকে, তাহলে গুণ 15%, মানে সরাসরি পার্সেন্ট করতে হবে। মনে রাখতে হবে ভ্যাটটা কাটতে হবে ক্রয় এবং বিক্রয়ের একদম নিট টাকার উপর। নিট মানে যত ধরনের সমন্বয় হওয়ার কথা সব সমন্বয় যোগ বিয়োগ করে তারপরেই কিন্তু আপনাকে কি করতে হবে, ভ্যাট কাটতে হবে। তাহলে এই অঙ্কে যদি আমরা ক্রয় ভ্যাটের কথা বলি, দেখেন মোট ক্রয় আছে 1,50,000, আর ফেরত আছে দেখেন 5,500 টাকা। আর তেমন কোনো সমন্বয় নেই। তাহলে 1,50,000 থেকে 5,500 বিয়োগ করলে যে টাকা হবে তার উপরে গুণ 15 ভাগ 115 দিলেই আমার মনে হয় 18,587 টাকা হয়ে যাবে। তাহলে বিক্রয়ের ক্ষেত্রেও সেম, বিক্রয়ের ক্ষেত্রেও সেম কথা, যে বিক্রয় থেকে আগে বিক্রয় ফেরতটা আমরা বাদ দিব, বাদ দেওয়ার পর যে টাকা বের হবে তার সাথে গুণ 15 ভাগ 115 দিলে আমাদের 33,587 টাকা হয়ে যাবে। আচ্ছা, ক্রয় ভ্যাট সবসময় ডেবিট দিকে পোস্টিং হয়, আর বিক্রয় ভ্যাট সবসময় ক্রেডিট দিকে পোস্টিং হয়। কারণ ক্রয় ভ্যাটকে কিন্তু মানে এটাকে জাস্ট ধরে নিতে হয়, ক্রয় ভ্যাটকে স্বাভাবিকভাবে এটাকে সম্পদ ধরা যায়, আর বিক্রয় ভ্যাটকে স্বাভাবিকভাবে এটাকে দায় ধরা যায়, সেই হিসাবে ডেবিট ক্রেডিট। তাহলে আমাদের যদি অঙ্কের ভিতরে কোনো ভ্যাট চলতি হিসাব থাকতো, তাহলে আমরা ব্যালেন্স বিডি দিয়ে শুরু করতাম। যেহেতু কোনো ভ্যাট চলতি হিসাব নাই, তাই শুধুমাত্র ক্রয় ভ্যাট আর বিক্রয় ভ্যাটের আমরা কি পোস্টিং দিয়ে দিচ্ছি। আর মনে রাখতে হবে, আমি বলছিলাম যে ভ্যাট চলতি হিসাব যখন প্রস্তুত করতে বলবে, কোনো কিছুর হিসাব প্রস্তুত করা মনে হচ্ছে খতিয়ান। তাহলে আমরা ক্রয় ভ্যাটকে ডেবিট দিয়ে ব্যালেন্স ডেবিট, বিক্রয় ভ্যাটকে ক্রেডিট দিয়ে ডেবিটে ক্রেডিটে বিয়োগ করার পর 15,000 টাকা ক্রেডিট ব্যালেন্স। মনে রাখতে হবে ভ্যাট চলতি হিসাবটায় এটাকে চলতি সম্পদও বলা হয়, চলতি দায়ও বলা হয়। বোঝার উপায়, বোঝার উপায় আমরা যখন ভ্যাট চলতি হিসাবটা প্রস্তুত করে ফেলবো, এরপর আমরা ব্যালেন্স দেখবো যে কোন দিকে আছে। যদি ক্রেডিট দিকে থাকে তাহলে সেটাকে চলতি দায় বলবো, যদি ডেবিট দিকে থাকে তাহলে সেটাকে চলতি সম্পদ বলবো। এই হচ্ছে ভ্যাট চলতি হিসাবের ব্যাপার। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কিন্তু প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, গেল আমাদের ভ্যাট চলতি হিসাব কমপ্লিট। আচ্ছা, এরপরে চালানি কারবারের প্রেরিত পণ্যের মুনাফা বা লাভটা একটু আমরা বুঝাই দেই। কারণ এই মাঝখানে যে আইটেমগুলোর কথা বলছি এগুলো অনেক সহজ, এগুলো আমি এক লাইনে বুঝাই দিতে পারবো। আচ্ছা, চালানি কারবারের প্রেরিত পণ্যটা কি, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন যে শোরুম গুলো দেখতে পাই, এই শোরুম গুলোয় যে পণ্যগুলো দেওয়া হয়, এই পণ্যগুলো মূলত কোম্পানি থেকেই পাঠানো হয়। এই কোম্পানি থেকে যে পণ্যগুলো শোরুমে দিয়ে দিয়ে দেয়, এইটাকে বলা হয় চালানি কারবারের প্রেরিত পণ্য। এবং এই পণ্যটার যে দাম থাকে, এই দামটা হচ্ছে এই চালানি কারবারের প্রেরিত পণ্যের ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে ওটার খরচটা আর কি। এখন এই পণ্যটা আমরা কেন কেন আমরা হচ্ছে শোরুমে পাঠালাম, কারণ এটা ভবিষ্যতে বিক্রি করতে হবে। তাহলে এই ভবিষ্যতে বিক্রি করার পর, এই বিক্রি করার পর যে মুনাফাটা হয় সেটা নির্ণয় করতে বলে। এই যে আমাদের ক নাম্বার এখানে উল্লেখ করেই দিছে। তাহলে চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফাটা নির্ণয় করার জন্য আমাদের একটা ছক আঁকতে হবে, 2 কলাম বিশিষ্ট একটা ছক। আর কাজটা কি সেটা যদি বুঝাই, তাহলে চালানি কারবারে প্রেরিত পণ্য তো 750 টাকা পাঠালাম কোথায়, শোরুমে। এখন এই শোরুমে যার আন্ডারে দিলাম, মানে একজন বিক্রয় কর্মী থাকবে আমার, মানে ওই শোরুমের দায়িত্বে থাকবে একজন, ওই লোকটা কি করবে, ওই লোকটা এই পণ্যটা বিক্রি করবে। এখন বিক্রি করার পর যে টাকাটা, সেটাকে ওই লোকটা খাবে? না, ওই লোকটা খেতে পারবে না, এটা কোম্পানি খাবে। তাহলে ওই লোকের কাজ কি, ওই লোকের লাভটা কি? ওই লোকের লাভটা হচ্ছে উনি যে টাকায় বিক্রি করবে ওই বিক্রয়ের উপর উনি একটা কমিশন পাবে। তাহলে কি হলো, এই চালানি কারবারে প্রেরিত পণ্য 750 টাকা সমন্বয়তে কোনো না কোনো ভাবে বিক্রয় উল্লেখ থাকবে। দেখেন এখানে লিখছে চালানি কারবারে প্রেরিত পণ্য 1,000 টাকায় বিক্রয় করা হয়েছে। তাহলে 750 টাকার পণ্য 1,000 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন আসতে হবে, তাহলে তো আমাদের 250 টাকা লাভ হয়েছে। না, 250 টাকা আমাদের লাভ হবে না। কারণ এই 1,000 টাকার উপরে চালান প্রাপক, যে মানে ওই যে লোকটা বসে আছে যে বিক্রি করলো, সে 5% কমিশন নিবে। তাহলে আমাদের প্রথমত এই বিক্রিত টাকা থেকে এই 5% কমিশনটা বাদ দেওয়ার পরে নিট বিক্রয়টা বের হবে। এইবার নিট বিক্রয় আর ক্রয় এই দুইটা সমন্বয় করে আমরা মুনাফাটা বের করব। সেটা কেমন, দেখেন শুরুতেই চালানি কারবার প্রেরিত পণ্যের বিক্রয় মূল্যটা আমরা লিখেছি 1,000 টাকা। এর থেকে বলছিলাম কমিশনটা বাদ দিয়ে দিতে হবে। কমিশন দেখেন ওই যে যে যা বিক্রয় হবে তার উপর কমিশন বাদ দেওয়ার পর 950 টাকা হচ্ছে আমাদের নিট বিক্রয়, মানে নিট আয়। এর থেকে যে ক্রয় মূল্যটা ছিল সেটা আমরা যদি বাদ দিই, তাহলেই আমাদের মুনাফা বা ক্ষতি নির্ণয় হয়ে যাবে। যদি ক্রয় মূল্যটা কম হয় তাহলে মুনাফা বেশি মুনাফা হয়, আর ক্রয় মূল্যটা যদি বেশি হয় তাহলে এখানে ক্ষতি হয়। স্বাভাবিকভাবে মুনাফাই হয়।
তাহলে আশা করি ভ্যাট চলতি হিসাব এবং জ্বালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফাটা আপনারা নির্ণয় করা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখান থেকে আর কি কি আসতে পারে? এই যে বেতন 10 মাস, তার মানে এখান থেকে বকেয়া বেতনের পরিমাণ আসতে পারে। তাহলে সেক্ষেত্রে একটা ছোট্ট ছক আঁকতে পারেন, বিবরণ টাকা টাকা না দিয়ে শুধু বিবরণ টাকা দিলেও হবে। তাহলে বেতন 10 মাসে যদি 30,000 টাকা হয়, এখানে বকেয়া আছে দেখেন 2 মাস, তাহলে 2 মাসের টাকা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বকেয়া বেতনের পরিমাণ লিখে 30,000 ভাগ 10 গুণ 2, যেহেতু 2 মাসের বকেয়া, 30,000 যেহেতু 10 মাসের টাকা, 30,000-কে 10 দিয়ে ভাগ আর 2 দিয়ে গুণ দিয়ে যে টাকা হবে সেই টাকাটা বসাই দিলে বকেয়া বেতন শেষ। আচ্ছা, ঋণপত্রের সুদ নির্ণয় আসতে পারে। মনে রাখতে হবে যখনই কোনো পার্সেন্ট দেওয়া থাকবে রেওয়া মিলে, এটা একটা সমন্বয় জাবেদা। এক্ষেত্রে পাশে তারিখটা দেখতে হয়। তবে তারিখের ক্ষেত্রে একটু ভালোভাবে খেয়াল করতে হবে, তারিখের ক্ষেত্রে যে ইয়ারটা দেওয়া থাকবে, যে বছরটা দেওয়া থাকবে, এটা কিন্তু একটা ফ্যাক্ট। তাহলে 2022 কিন্তু অঙ্ক করতেছে 2023, তাহলে এই 22 সাল মানে পূর্বের বছর। মনে রাখবেন পূর্বের কোনো বছর থাকলে ঋণপত্রের ক্ষেত্রে এই সুদের কোনো প্রভাব পড়বে না। মানে এটা গত বছরের 1/4, মানে গত বছর 9 মাসের সুদ হবে, কিন্তু চলতি বছর তো পূর্ণ বছরের সুদ দেখাতে হয়। এই জন্য সরাসরি কি করতে পারি আমরা, 50,000-এর উপর 6% করে যা হবে সেটাই হচ্ছে আমাদের ঋণপত্রের সুদ। হয়ে গেল। আচ্ছা, বিলম্বিত বিজ্ঞাপনের ব্যাপার আসতে পারে। দেখেন ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা দিছে এবং মোট বিজ্ঞাপন খরচের 1/3 অবলোপন করতে হবে। এখানে আসতে পারে যে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের যে মোট বিজ্ঞাপন যেটা আছে অঙ্কের ভিতরে 7,000, আর ভোক্তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ হয়েছে 2,000, তাহলে আমাদের প্রথমে এটা দুইটা যোগ করে মোট বিজ্ঞাপন আমরা বের করব। বিজ্ঞাপন 7,000 যোগ 2,000, মোট বিজ্ঞাপন বের করব 9,000 টাকা। এই 9,000 টাকার বছর 3/1 অবলোপন করতে হবে। দেখেন অবলোপন আর বিলম্বিত কিন্তু একই কথা না। অবলোপন মানে যেটুকু খরচ হয়েছে, আর বিলম্বিত মানে যেটুকু উদ্বৃত্ত আছে। তাহলে অবলোপন যতটুকু হয়েছে অবলোপন, এইটুকু বাদ দিলে বিলম্বিত টুক বের হবে। তাহলে আমরা 7,000 যোগ 2,000, 9,000 দিয়ে দেখবো মাইনাস অবলোপন। তাহলে 3/1 মানে 9,000-এর 3/1 মানে 3,000 টাকা বাদ দিয়ে 6,000 টাকা আমরা উত্তর রাখবো। তাহলেই আমাদের বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণটা নির্ণয় হয়ে যাবে। আশা করি বুঝেছেন। তাহলে আজকের ক্লাস, এই ক্লাসটা এ পর্যন্ত রাখি। নেক্সট যে ভিডিওটা আমরা দিব, সেই ভিডিওতে এই যে একটা অঙ্ক, এই অঙ্কের আমাদের রিকোয়ারমেন্ট খ আর গ, এই দুইটা আমরা আলোচনা করে দিব। আহ, এবং সেটা খুব দ্রুতই হচ্ছে দিয়ে দিব, যেহেতু কালকে পরীক্ষা, এর জন্য আজকেই সব ভিডিওগুলো দিব। ধারাবাহিকভাবে একটা একটা দেখে আর একটা হচ্ছে কি আপনারা দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আপনাদের কোনো কি থাকে, যদি আপনাদের কোনো চাহিদা থাকে যে এই টপিকটা একটু বুঝায় একটু ভিডিওটা দেন, তাহলে সেটাও কিন্তু দেওয়া সম্ভব। এটা একটু আপনারা নক দিবেন আমাকে, যে কমেন্ট করবেন। আর অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, একটু রিয়াক্ট দিবেন যদি ক্লাসটা ভালো লাগে, এবং আমার চ্যানেলটাই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।